হাই, আমি নির্ঝর আবারও হাজির আমার মগজদুলায় শো নিয়ে। আর আজকে আমাদের সঙ্গে দুজন গেস্ট আছে। একজন সশরীরে উপস্থিত ঠিক আপনাদের পেছনে, আর একজন অশরীরে উপস্থিত, যার কারণে মানে আমরা কোনোভাবেই লাইটটা জ্বালাতে পারতেছি না। আমাদের মগজদোলার সদর দপ্তরে এলিয়েন অ্যাটাক হয়েছে। আর যথারীতি আপনাদের কষ্ট হজম করার জন্য মাহিন ভাই আজকেও আছে। সে প্রচুর কষ্ট দেয়, আমি তারা আনতে চাই না। টাকার অভাবে এখন স্পন্সররা তারই বারবার পাঠায়, কিছু করার থাকে না আমার। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেই বিষয়টা হচ্ছে, যেহেতু সদর দপ্তরে এলিয়েন অ্যাটাক হয়েছে, খুব ঝামেলার মধ্যে আছি, কোনোভাবে লাইট জ্বালাইতে পারতেছি না। তার উপর গেস্ট আছে ঠিক আপনাদের পিছনে, সেও হয়তো বা দু একটা কথা বলবে। এবং আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেই বিষয়টা হচ্ছে গিয়ে গুপ্ত সংঘ এবং হচ্ছে অন্য গ্রহের বুদ্ধিমান প্রাণী বা বাসিন্দা, তাদের নিয়ে আমরা দুটো আলাদা আলাদা ব্লগ করছিলাম। তখন আপনাদের কথা দিয়েছিলাম যে আমরা একটা ব্লগ করব, যেটা হচ্ছে এদের দুজনের এক করার কোনো ব্যবস্থা করা যায় কিনা, এদের দুজনকে এক করে একটা খিচুড়ির মতো কিছু একটা করা যায় কিনা। আজকে মাহিন ভাই সেটা নিয়ে বলবে যে আসলে এদের মধ্যে কি প্রেম ভালোবাসাটা কোন জায়গায়। ভাই বলেন। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ নির্জয়। আমরা সরি অন্ধকারে হওয়ার জন্য, এটা একটু এক্সপেরিমেন্টাল কাজ করতেছি আমরা। আশা করি বাতিটা জ্বলবে, বাতিটা নিভে গেছে একটু আগে আমাদের। না, এটা যে মাঝে মধ্যে ঘটে অ্যাটাকটা হচ্ছে, এটা হ্যাঁ, এরকম হওয়ার কথা না, কিন্তু হচ্ছে। সো ফ্রিমেসনের সাথে এলিয়েনদের কানেকশন। এখন এখানে আমি একটা জিনিস নির্ঝর বলি, সেটা হচ্ছে যে এলিয়েন টার্মটা অনেকে খুব অপছন্দ করে, কারণ এটা হচ্ছে যে একটা জেনারেল টার্ম যেটা সম্পর্কে আমরা জানি না। যেমন একটা রোগ সম্পর্কে ডাক্তাররা না জানলে ওটাকে ক্যান্সার বলে, কারণ বিকজ দে ডোন্ট নো হোয়াট ইট ইজ। সো অনেক ক্যান্সারের আন্ডারে কিন্তু অনেকগুলা রোগই পড়ে, কিন্তু সবগুলো আলাদা। ঠিক সেরকম এলিয়েন বলতে আমরা মনে করি যে যেটা আমরা জানি না সেটাই এলিয়েন। কিন্তু এখন যদি আমার সাথে একটা এলিয়েনের যোগাযোগ হয়, তার সাথে যদি আমার কথাবার্তা হয়, আমি যদি জানি যে সে কোন গ্রহ থেকে আসছে, সে কী খায় না কী করে, কী তার এজেন্ডা, তখন কিন্তু তাকে আমি এলিয়েন বলাটা একটু ইনসাল্টিং। কারণ কথা হচ্ছে যে যে এখন এখন আমি তাকে আর স্ট্রেঞ্জার বলতে পারছি। তোমার সাথে আমার আলাপ হয়ে গেছে, তবুও আমি তোমার সাথে স্ট্রেঞ্জার, তুমি আমার কাছে এখনও স্ট্রেঞ্জার। তখন তুমি ইনসাল্ট ফিল করবে যে আমি এতদিন পরেও আমি আগন্তুকই রয়ে গেছি, আমার সাথে আর আপনার খাতির হইল। সো ব্যাপারটা এরকম। তো এখন এই জন্য যারা আর কি কন্ট্যাক্টিস, অনেক কিছু জানে, অনেক কথাবার্তা বলে, এদের সাথে ইন্টারাক্ট করে, তারা এলিয়েন টার্মটা আর ইউজ করতে চায় না। যেমন ইউএফও নিয়ে বব ডিন লোকটা আমরা জানি, বব ডিন হচ্ছে রিটায়ার্ড ইউএস মিলিটারি এয়ারফোর্সের অফিসার সম্ভবত। সো উনি তো অনেক ডিসক্লোজার দিচ্ছে, আমরা এটা আগে আলাপ করছি। তার সাথে এলিয়েনদের অনেক ইন্টারাকশন হয়েছে, হি নোজ আ লট। উনি এরকম বলে যে ইউএফও টার্মটা আমার খুব অপছন্দ। কেন? কারণ হচ্ছে যে ইউএফও মানে হচ্ছে যে আনআইডেন্টিফাইড ফ্লাইং অবজেক্টস, রাইট? এখন ইউএস এয়ারফোর্সের কাছে এরকম কিছু নাই, আনআইডেন্টিফাইড ফ্লাইং অবজেক্ট বলে কিছু নাই। কারণ হচ্ছে সবগুলোই আইডেন্টিফাইড। তারা জানে যে কোন জিনিসটা আমাদের তৈরি, আমেরিকার তৈরি, কোনটা অন্য গ্রহের তৈরি, কোন গ্রহের কোনটা, সবই ওরা আইডেন্টিফাই করে ফেলছে। সো ইউএস মিলিটারির ভিতরে কেউ ইউএফও শব্দটা ইউজ করে না, ওরা অন্য একটা টার্ম ইউজ করে, যেটা আমি এই মুহূর্তে মনে করতে পারছি না। সো এনিওয়ে, আজকের মানে আমাদের প্রশ্ন ছিল হচ্ছে গিয়ে, মানে এই যে আমরা অনেকে মনে করে যে এই গুপ্ত সংঘ বা সিক্রেট সোসাইটি ফ্রিমেসনের সাথে অন্য গ্রহের প্রাণীর একটা আলাদা ভাব ভালোবাসা আছে। এই বিষয়টা কতটা যৌক্তিক বা কতটা এটা সত্য, আপনার কি? আচ্ছা, আমি তোমাকে বলি, যখন আমি ফার্স্টে এই জিনিসটা সন্দেহ করা শুরু করছি, কারণ আমি কিন্তু অনেকগুলো বই পড়ছি ফ্রিমেসনদের নিয়ে। এখন 90%-এর বেশি ফ্রিমেসনের উপরে বই যেগুলো আছে বাজারে, মানে ইন্টারনেটে, সেগুলো কিন্তু ইটি নিয়ে কথা বলে না, বুঝছো? ওরা কিন্তু ফ্রিমেসন নিয়ে কথা বলে, কিন্তু ওটার মধ্যে ইটির কোনো কানেকশন নেই। কিন্তু ফ্রিমেসনদেরই অনেক আকাম কুকাম আছে যেগুলা ওরা ডিসকাস করে, যে এরা কী করে না করে, কীভাবে পলিটিক্স, একটা দেশের পলিটিক্সকে কন্ট্রোল করে, মানে হিস্টোরিক্যাল অনেক অ্যাকাউন্টস আছে। যেমন আমেরিকায় এদের পাওয়ার মানে খুব বেশি, ইতালি মানে G8 কান্ট্রিগুলো। আচ্ছা, একটু আমি যদি প্রশ্ন করি যে ফ্রিমেসন, ওইখানে সব ফ্রিমেসনদের নিয়েই লেখা,
সাধারণত লেখাগুলো তাদের কর্মকাণ্ড নিয়ে। তেমন হতে পারে না যে যারা অন্য গ্রহ থেকে আসতেছে বাসিন্দা তারাই ফ্রিমেজন? এটা হইতেই পারে এবং আছে, আমি শিওর। হ্যাঁ, যে মানে ফ্রিমেজনের মধ্যে তারা বা তারাই নিয়ন্ত্রণ করতেছে ফ্রিমেজন? আমি তোমাকে বলি, অন্য গ্রহ থেকে আসছে, হ্যাঁ, পৃথিবীর না, এলিয়েন আর কি মোট কথা। এরকম অনেক বিংসই পৃথিবীতে আছে এবং ধরো বাংলাদেশ গভর্নমেন্টের ভিতরে থাকতে পারে, একটা ইন্ডিয়ার গভর্নমেন্টের ভিতরে থাকতে পারে, আমেরিকার একটা নাসার ভিতরে থাকতে পারে, হ্যাঁ। সো এরকম ফ্রিমেসনের ভিতরে তো অবশ্যই থাকতে পারে। সো এটার পসিবিলিটি খুবই হাই, কারণ হচ্ছে যে দে হ্যাভ দ্য ইজি টেকনোলজি, দে ক্যান ইজিলি মানুষের বডিটাকে ওদের মানে ম্যানুফ্যাকচার করা ওদের জন্য খুব একটা ডিফিকাল্ট না, দে ক্যান ডু ইট। সো মানে আমরা ধরেই নিতে পারি, যদি আমরা পুরো পিকচারটা সম্পর্কে ভালো জানি যে ইটিরা কী করতেছে পৃথিবীতে, হ্যাঁ, তখন এদের কমন সেন্স তুমি ধরে বুঝতেই পারবা যে ফ্রিমেসনদের মধ্যে অবশ্যই ইটি আছে, কারণ হচ্ছে যে ওরা সেই জায়গায় যায় যেখানে থেকে ওরা মানুষকে কন্ট্রোল করতে পারে। রাইট, কাজেই ফ্রিমেসনরা হচ্ছে গিয়ে মুভার্স অ্যান্ড শেকার্স অফ দিস প্ল্যানেট। সো যারা আর কি সরকারের, আমাদের আমরা যেটা সরকার বলতে যেটা বুঝি, পলিটিশিয়ানরা যেটা করায়, মন্ত্রী আমলা, এদের মাথার উপরে থাকে হচ্ছে ফ্রিমেসনরা, লুকায় থাকে, দে আর হিডেন লেয়ার, আমরা যেটাকে বলি শ্যাডো গভর্নমেন্ট। হ্যাঁ, যারা গোপনে পর্দার আড়াল থেকে আমাদের পলিটিক্স, আমাদের ইকোনমি, আমাদের সব হিস্ট্রি সব কিছুকে কন্ট্রোল করতে থাকে। ফর এক্সাম্পল, আমাদের ক্যাপিটালিজম হচ্ছে একটা ফ্রিমেসনিক ইনভেনশন, তারপরে কমিউনিজম ইজ এ ফ্রিমেসনিক ইনভেনশন, সোশ্যালিজম ইজ এ ফ্রিমেসনিক ইনভেনশন। একটু যদি আমাদের মানে এইগুলা কেন ফ্রিমেজনারি একটু যদি ছোট একটু ব্যাখ্যা 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 থেকে ব্যাপার হচ্ছে যে তুমি যদি হিস্ট্রিটা পড়ো, কমিউনিজমের কই থেকে আসলো সোশ্যালিজম, মার্কসের হিস্ট্রি পড়ো, আর মার্কস আর এঙ্গেলস হচ্ছে কমিউনিজমের ফাদার, হ্যাঁ, ওরা হচ্ছে গিয়ে ফাদার্স। সো ওরা কিন্তু মেসনিক ব্যাকগ্রাউন্ড থেকে আসছে, হ্যাঁ, মেসনরাই ওদেরকে ফিনান্স করছে, ওদের বইগুলি প্রমোট করছে, পুরো এজেন্ডাটাকে সাজাইছে যে কোন দেশে হবে, রাশিয়াকে চুজ করছে, চায়নাকে চুজ করছে, কোন দেশে এই কমিউনিজমটাকে প্রচলিত হবে। এই কন্ট্রোলগুলি কিন্তু কোনো কোইন্সিডেন্টালি হয়নি, এগুলো সমস্ত ফ্রিমেসনদের, রথচাইল্ডসদের কন্ট্রোল করা হবে। এটা নিয়ে বইপত্র আছে, ইজিলি তুমি পড়তে পারবা, ঠিক আছে? ইজ দ্যাট হোয়াট ইউ আর সেইং? এটা কি তুমি এটা হচ্ছে না যে মানে আমার প্রশ্নটা ছিল হচ্ছে যে দু একটা মানে যে এই জিনিসগুলো ফ্রিমেজন থেকে যে আসছে, আপনি ব্যাখ্যাটা দিচ্ছেন আপনার ঠিকঠাক। এটা মানে এটা জানতে হলে তোমার ওই বইগুলো ডিটেলস পড়তে হবে, যে কে ধরো ধরো তোমার কীভাবে এঙ্গেলসের সাথে মার্কসের দেখা হলো, কেন বইটা লিখলো, হ্যাঁ, কে তাকে ফাইন্যান্স করলো, তারপরে তারকে সেই বইটা নিয়ে সেটাকে সাপোর্ট দিল কে, পলিটিক্যাল কিছু ফিগার। আরেকটা ভাই বিষয় হচ্ছে গিয়ে যদি ফ্রিমেজনের মধ্যে অন্য গ্রহের প্রাণী আছে, আমরা ধরে নিলাম আছে, তো তাদের আমাদের মানে আমাদের উপর এই যে প্রভাব বিস্তারটা, এটার দরকার কি তাদের? এটা দরকার ডমিনেশনের কন্ট্রোল। মানে আপনি আরেকবার এর আগে সম্ভবত এটা আপনি বলছিলেন যে আমাদের আমাদের তারা মানে গিনিপিগের মতো ইউজ করতেছে বা প্রজেক্ট করতেছে, এই মানে এই বিষয়টা ওইটা মানে হ্যাঁ, সেটা তো লার্জ স্কেলে, বুঝছো, যত কিছু আমরা যেই রিয়ালিটিতে বাস করি, এই যে আমরা কীভাবে বাস করি, আমাদের একটা ব্যাংকিং সিস্টেম আছে, আমাদের সরকার আছে, আমাদের সায়েন্টিফিক কিছু ডেভেলপমেন্ট আছে, আমাদের মিলিটারি আছে, এরকম মিডিয়া আছে, রাইট, আমাদের ফার্মা আছে, বিগ ফার্মা আছে, এরকম কতগুলো জিনিস আমরা মেনে নিছি। এগুলো দিয়ে আমাদের হসপিটাল আছে বড় বড়, সেগুলো থেকে আমরা চিকিৎসা করি। আমাদের ইউনিভার্সিটিগুলি আছে যেটাতে আমরা এডুকেশন পাই, কলেজ ইউনিভার্সিটি। এখন কথা হচ্ছে যে এই যে সিস্টেমগুলি দাঁড় করাইছে আমরা, এগুলার মধ্যে কিন্তু সব কিছুর মধ্যে কিন্তু এলিয়েনদের ইনফ্লুয়েন্স আছে, এবং এটা পুরা জিনিসটা আমরা যেটাকে আমাদের লাইফ মনে করতেছি, এটা কিন্তু একটা জায়ান্ট ল্যাবের মতো, তুমি যেটা মিন করতেছো, রাইট, মানে একটা জায়ান্ট ল্যাব যেখানে আমরা আর কি গিনিপিগের মতো আমাদের লাইফটা লিভ করতেছি। কিন্তু যারা এলিয়েন্স, ওরা কিন্তু আমাদের পৃথিবীর বাইরে থেকে তাকায় আমাদেরকে দেখতে পাচ্ছে, তাকে জায়ান্ট খাঁচার ভিতরে আমরা চলাফেরা করতেছি অনেকটা। আপনি মনে করতেছেন বলতে চাচ্ছেন যে ওয়ার্ল্ডটা হচ্ছে একটা খাঁচার মতো আর এরকম, মানে ব্যাপারটা অলমোস্ট এরকম, হ্যাঁ। আচ্ছা, সো তুমি ওই যে একটা মুভি আছে জিম ক্যারি, দ্য ট্রুম্যান শো, দেখছো ওটা? আচ্ছা, তুমি দেখছো? হ্যাঁ, আচ্ছা, তো এই ট্রুম্যান শো মুভিটাতে দেখায় যে জিম ক্যারি ক্যারেক্টারটা একটা আইল্যান্ডে থাকে এবং
ও ওর মতো লাইফ লিড করতে থাকে এবং ও যখনই আইল্যান্ড থেকে কোথাও যাওয়ার চেষ্টা করে অন্য বাইরে কোথাও যাবে তখনই ওকে সবাই আটকায়, মানে কোনোভাবেই ও আইল্যান্ডটার থেকে বেরোতে পারে না। সো এটা নিয়ে ও খুব চিন্তিত হয়ে পড়ছে যে কী ব্যাপার, আমাকে এই আইল্যান্ড থেকে কেউ যাইতে দেয় না কেন। তারপরে ও একটা সময় একটা একটা জাহাজ নিয়ে রওনা দেয়। জাহাজ নিয়ে যেই রওনা দেয় তখন খুব ঝড় বৃষ্টি শুরু হয়ে যায়। তো ঝড় বৃষ্টিতে ও না ভয় পায় না, ও জাহাজ নিয়ে যাইতেই থাকে। যেতে যেতে হঠাৎ করে ও আকাশের মধ্যে একটা ধাক্কা খায়। আকাশের মধ্যে ধাক্কা খেয়ে ও জাহাজ থেমে গেছে, নৌকাটা আর কি। তখন ও হাত দিয়ে দেখে যে আকাশটা ফেক। তখন ও ওই আকাশ ধরে ধরে হাঁটতে 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 একটা জায়গায় আসে যেখানে দেখে যে একটা দরজা। তখন ওই দরজা দিয়ে ও বের হয়ে যায়। তখন ও বুঝতে পারে যে ও একটা আর্টিফিশিয়াল রিয়ালিটির ভিতরে ছিল। পুরো ওর ওই আইল্যান্ডটা হচ্ছে গিয়া একটা রিয়ালিটি শো। অন্য গ্রহের প্রাণীরা, অ্যাকচুয়ালি না, অন্য গ্রহের প্রাণী না, পৃথিবীরই প্রাণী। ও যেসব জায়গায় যায় সব জায়গায় ক্যামেরা লাগানো ছিল। তো ও কিন্তু জানে না যে এটা ক্যামেরা, এবং ওর আশেপাশে ওর আত্মীয় স্বজন যারা আছে, ওর গার্লফ্রেন্ড থেকে শুরু করে দোকানদার, সবাই হচ্ছে অ্যাক্টরস। এখন ওই একমাত্র ব্যক্তি যে জানে না যে ওকে ক্যামেরা দিয়ে সারাক্ষণ টিভিতে দেখানো হচ্ছে। তো আমাদের সিচুয়েশনটা কিন্তু এটা সিম্বলিক। এই মুভিটা বানাইছে এই জিনিসটাকে মানে বোঝানোর জন্য যে ইটস অলমোস্ট লাইক যে এলিয়েনরা আমাদেরকে এরকম অবজার্ভ করে, কিন্তু আমরা জানি না যে আমাদেরকে কন্ট্রোল এই করে। অবজার্ভ করার পিছনে কি ফ্রিমেসনের কোনো হ্যাঁ, ফ্রিমেসনটা হচ্ছে গিয়া ব্যাড ইটি যারা, আমি কালকে বলছিলাম যে আমাদের দুই ধরনের সার্ভিস টু সেলফ অ্যান্ড সার্ভিস টু আদার্সের কথা বলছিলাম। সো পৃথিবীর কন্ট্রোলটা নিয়ে নিছে হচ্ছে সার্ভিস টু সেলফ টাইপের কিছু নেগেটিভিটিস। হ্যাঁ, সো এখন সার্ভিস টু সেলফ যারা, তারা কিন্তু নিজের ধান্দায় কাজ করে। সো এখন হয়েছে কি, সো এই পুরা যে ফ্রিমেসন যে সিস্টেমটা পুরো পৃথিবীতে ওরা বানাইছে। ফ্রিমেসন অবশ্য দুইটা মেইন গ্রুপ আছে, একটা হচ্ছে জার্মান, একটা আমেরিকান। হ্যাঁ, ইউরোপ, জার্মান অ্যান্ড আমেরিকান, রাইট। সো যাই হোক, না, জার্মান অ্যান্ড ব্রিটিশ আমার ভুল হয়ে গেল। এনিওয়ে, দ্যাটস নট ইম্পর্ট্যান্ট। বিষয়টা হচ্ছে যে ফ্রিমেসনরা তো অনেকগুলো ডিগ্রি আছে। ফ্রিমেসনে যখন যারা জয়েন করে তাদের 33টা ডিগ্রি থাকে, 1 থেকে শুরু করে 33 পর্যন্ত। সো 33 হচ্ছে হায়েস্ট। সো এখন তো প্রথমে যারা ঢুকে তারা কিন্তু একটা সার্টেন জিনিস, তার মানে লোয়ার ডিগ্রিতে যারা, তাদেরকে সব কিছু বোঝানো হয় না। তাদেরকে সার্টেন ইনফরমেশন দেওয়া হয়, কিন্তু অনেক ভুল ইনফরমেশনও দেওয়া হয়, জাস্ট বিকজ যে আচ্ছা ভাই, আপনার লাস্ট কবের একটা স্টার আছে আমরা দেখছিলাম হচ্ছে যে আপনি এটা বলছিলাম ফ্রিমেসনরা যখন ই করে আর কি, যে তারা যে একজন ফ্রিমেসনকে তাদের বিভিন্ন ঘটনা দেখানো হয়। যেমন আমরা সাধারণত ইউটিউবে যে ভিডিওগুলো দেখি যে গেটে 3 বার নক করা, একটা এসের উপর শপথ করা, তারপর বুকের মানে বাম সাইডে রিচুয়ালস। হ্যাঁ, এই ঘটনাগুলোর সময় আপনি বৈদ্যুতিক শকের একটা বিষয় একদিন উল্লেখ ও করছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই বিষয়টা মানে বিষয়টা কি? এই বিষয়টা সাধারণত ইউটিউবে আমরা পাই না। ইউটিউবে পাই যে এই ঘটনাগুলো ঘটতেছে, একজন ফ্রিমেসনের হতে এই ঘটনাগুলো দরকার। তো এই ঘটনাগুলোর মধ্যেও নাকি একটা ঘটনা আছে, যে ঘটনাটা যদি একটু আমাদের বলেন। ওকে, হ্যাঁ, ভালো কথা বলছো। যখন একটা নতুন মেম্বারকে ঢুকানো হয় ফ্রিমেসনে, তখন ও যেগুলো বললো নির্ঝর, যে ওকে কতগুলা টার্মস অ্যান্ড কন্ডিশন দেওয়া হয়, সেটাও আছে, প্লাস একটা রিচুয়ালিস্টিক কতগুলা রিচুয়ালের মধ্যে দিয়ে যাইতে হয়। ড্রামাটিক, যেমন তিনগুলা দরজা রাখানো, চোখ বেঁধে ফেলা হয়, ওকে একটা সার্টেন কাপড় চোপড় পরানো হয়, তারপর বুকে একটা চাকু মারা হয়, তারপরে একটা বাইবেল অথবা কোরআন শরীফ ছুঁয়ে প্রতিজ্ঞা করানো হয়, 3টা মোমবাতি থাকে। এরকম কতগুলো স্টেপ বাই স্টেপ অদ্ভুত টাইপের রিচুয়ালিস্টিক ঘটনার মধ্যে দিয়ে প্রত্যেকটা মেম্বারকে যাইতে হয়, এবং এটা প্রত্যেকটা ডিগ্রিতেই আবার নতুন করে এটা ওরা করে। এখন এটা কেন করে, এটার পিছনে অনেকে অনেক ধরনের এক্সপ্লেনেশন দিচ্ছে। তার মধ্যে একটা এক্সপ্লেনেশন হচ্ছে যে ইটস এ ওয়ে অফ মাইন্ড কন্ট্রোল অ্যান্ড হিপনোসিস। এগুলি করার কারণে যেটা হয় যে ওদেরকে যে ইলেকট্রিক শক দেওয়া হয়, শকটা দিয়ে ওদেরকে একটা ট্রান্সের মধ্যে ফেলে দেওয়া হয়, মানুষকে ফেলে দিয়ে সার্টেন ওরা বিভিন্ন রকম মন্ত্র পড়তে থাকে। যখন এই কানের কাছে বিভিন্ন কথা বলে, ওদের একটা লস্ট ওয়ার্ড আছে, অনেক কিছু আছে যেগুলো আর কি যে কোনো ফ্রিমেসনের বইতেই এগুলি পাওয়া যাবে। তো কাহিনী হচ্ছে যে ইটস এ মেথড অফ সিস্টেমেটিক ব্রেইন ওয়াশ। এখন একটা জিনিস বলা ভালো, সেটা হচ্ছে যে
আমরা এমনভাবে কথা বলতেছি যে ফ্রিমেসনটা খুব খারাপ জিনিস, কিন্তু অ্যাকচুয়ালি দ্যাটস নট দ্য কেস। কারণ ফ্রিমেসনের ভিতরে অনেক ট্যালেন্টেড লোকজন আছে, হ্যাঁ, এবং লোয়ার ডিগ্রির অনেকেই মানে জাস্ট ওরা যায় হচ্ছে গিয়া যে একটা ক্লাবের মেম্বার হয়ে কিছু বেনিফিট পাবো, আমরা সোশ্যাল কিছু কন্ট্যাক্টস পাবো, বিজনেসে লাভ হবে, এইসব আশা করে মানুষজন ফ্রিমেসন গ্রুপগুলিতে, সিক্রেট সোসাইটিতে জয়েন করে। আর কথা হচ্ছে যে কিন্তু আসলে এই গ্রুপগুলো যে 33rd ডিগ্রি পর্যন্ত আছে এবং এইগুলা পুরা পৃথিবীতে এদের কানেকশন ছড়ানো। একটা ফ্রিমেসন যে কোনো দেশে যে কোনো জায়গায় গেলে যদি আরেকটা ফ্রিমেসনকে চিনতে পারে, এবং ওদের চিনার কিন্তু অনেকগুলো মেথড আছে, হ্যাঁ, হ্যান্ডশেক দিয়ে বা একটা সার্টেন হ্যান্ড জেস্টার দিয়ে, সার্টেন কথা ওয়ার্ডের পান ইউজ করে ওরা একজন আরেকজনকে চিনে ফেলতে পারে, ও আচ্ছা তুমি তাহলে আমার দলের লোক। সো তখন কিন্তু ওরা একটা সিক্রেট কমিউনিকেশন করে একজন আরেকজনকে অনেক বেনিফিট দিবে। সো এই যে একটা বিরাট নেটওয়ার্ক, হ্যাঁ, একটা লোক আমেরিকা থেকে স্কটল্যান্ডে গেলেও ওই ফ্রিমেসনিক কানেকশনের কারণে সে অনেক প্রিভিলেজ পাবে, যেটা সে পাওয়ার কথা না নর্মালি। সো এই যে অর্গানাইজেশনটা, এইটা কন্ট্রোল করে এক ধরনের লুসিফেরিয়ান পাওয়ার ফ্রম দি টপ। এবং দেখা যায় যে প্রথমে যখন ধরো একটা মুসলিম একটা ফ্রিমেসনিক গ্রুপে জয়েন করবে, এখন এই সে তো মুসলিম, সে তো তার ধর্ম নিয়ে সিরিয়াস, তো তাকে কোরআন শরীফ দিয়ে ব্রেন ওয়াশ করা হয়। কিন্তু তারপরে দেখা যায় যে যখন সে একটা অ্যাডভান্স স্টেজে চলে গেছে, তখন আস্তে আস্তে কিন্তু তাকে বোঝানো হবে যে আসলে কোরআন শরীফটা তোমাকে ওটা দেখানো হয়েছিল, বাট দ্যাটস নট দ্য ট্রুথ। দ্য রিয়েল ট্রুথ ইজ যে লুসিফার হচ্ছে আমাদের গড। সো তখন বাট শয়তান, লুসিফার এবং শয়তান একই এন্টিটি না অনেকে বলে, বাট ইটস নট সো ইম্পর্টেন্ট। মানে আমরা যেটাকে শয়তান বলি ওরকম একটা বিইং অ্যাকচুয়ালি আছে। সো এই বিইংটা হচ্ছে আসলে ওদের গড, যেটা আর কি খুব হাই লেভেলে গেলে ততদিনে ওরা অনেক কিছু ওদেরকে ব্রেন ওয়াশ করে করে অনেক কিছু শিখাই ফেলছে, এবং ততদিনে ওরা জানে যে মানে অনেক কিছুই ডিফারেন্ট দ্যান হোয়াট দে থট। সো এনিওয়ে, তো তখন সো এই লুসিফারের এজেন্ডাটা ফ্রিমেসনদের টপ লেভেলের সব থেকে যারা বেশি অ্যাক্টিভ এবং ভিতরের ইনফরমেশন আছে তারা জানতে পারে বেশিরভাগ ক্ষেত্রে। সো এই জন্য দেখা যায় যে যখন কেউ ডিসকাস করতে গিয়ে বলে যে মেসনরা হচ্ছে গিয়া লুসিফারিয়ান, তখন রিয়েল মেসন যারা অ্যাকচুয়ালি মেসন, তারা জানে না যে তাদের টপ লেভেলটা লুসিফারিয়ান, তারা খুব খেপে যায়। তারা বলে যে না আমি তো মেসন, মানে ওরা তো প্রাথমিক অবস্থায়, হ্যাঁ, তখন ওরা বলে যে না তোমরা যেগুলো বলতেছো এগুলা কোনো কিছুই ফ্রিমেসনের মধ্যে নাই। বাট দ্যাটস বিকজ ফ্রিমেসনের দুইটা সাইড আছে, একটা হচ্ছে নিচের লেভেলের জন্য, একটা প্রাথমিক সাইড কিছুই তাদের এক কথায় অতটা ধারণাই নেই না ওদেরকে, কারণ দিলে তো ধারণার মধ্যে আছে। প্রথম গ্রেডেই যদি লুসিফারিয়ান তথ্যটা দিয়ে দেয় তাহলে তো দৌড় দিবে। সো ওদেরকে আস্তে 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 বহু বছর ধরে ব্রেন ওয়াশটা করে। এবং তুমি আমাদের যে মেইন টপিক সেটা হচ্ছে যে এই লুসিফারিয়ানরাই হচ্ছে গিয়ে আমাদের সার্ভিস টু সেলফ ইটি, হ্যাঁ, এক্সট্রা বেসিক্যালি ড্রেকো রেপটিলিয়ান, যেটা আমি যেটুকু জানি যে এরা বেসিক্যালি ড্রেকো রেপটিলিয়ান হাইব্রিড। এখন এই হাইব্রিডটা একটু বোঝার দরকার আছে। সো এখন হচ্ছে কি ড্রেকো রেপটিলিয়ানসরা অ্যাকচুয়ালি ফোর্থ ডিমেনশনাল বিইংস, এবং ওরা ফিজিক্যাল এবং নন ফিজিক্যাল দুইটা রিয়েলমেই যাইতে পারে, জিনের মতো। জিন যেরকম, জিন হচ্ছে 3rd ডেন্সিটি আর 4th ডেন্সিটির মাঝখানে থাকে দুইটা। এটা হচ্ছে গিয়া এই দুইটা ডিমেনশন যদি এইভাবে মিট করে, একটা ডিমেনশন এটা একটা ডিমেনশন, তাহলে জিনটা থাকবে এখানে, যে একটা কার্ভ থাকে এই জায়গাটা জিনটা থাকবে, হ্যাঁ। সো জিনের একটা ডিমেনশন আছে। সো জিন কিন্তু আবার ফিজিক্যাল আমাদের সামনেও আসতে পারে, দেখাও দিতে পারে, আবার ইনভিজিবলও থাকতে পারে। এখন সেম উইথ দি রেপটিলিয়ানস অ্যান্ড ড্রেকোস। সো কিন্তু এখন কাহিনী হচ্ছে যে ওরা যেটা করছে ওদের কন্ট্রোলের সুবিধার জন্য ওরা মানুষের জেনেটিক্সের সাথে ওদের নিজেদের জেনেটিক্সটা মিশায় দে স্টার্ট লুকিং এক্স্যাক্টলি লাইক হিউম্যানস। আমরা যদি একটা ড্রেকো রেপটিলিয়ান দেখি আমরা সাধারণ মানুষ, তাহলে কিন্তু আমরা মনে করি এটা মানুষ, কিছুই নাথিং ডিফারেন্ট। কিন্তু যাদের সাইকিক পাওয়ার আছে, যারা হায়ার ফ্রিকোয়েন্সি বিং ধরতে পারে, তারা কিন্তু তখন মানুষ দেখবে না, তারা ঠিকই দেখে বুঝতে পারবে যে দিস পিপল আর নট হিউম্যানস। সো এখন দ্যাট ইজ দি নেগেটিভ এজেন্ডা অফ দ্য ইটি। তো এখন নেগেটিভ এজেন্ডা, এই এজেন্ডাটা আজকে তৈরি হয় নাই, অ্যাটলিস্ট মানে কয়েক হাজার বছর ধরে এই কন্ট্রোলটা ওরা করতেছে। এবং লাস্ট সভ্যতা যখন অ্যাটলান্টিস ছিল, অ্যাটলান্টিস থাকার সময় কিন্তু
তখন কিন্তু ওদের যে রেপটিলিয়ান যে একটা লুক আছে, ওদের একটা ক্রোকোডাইল বা ডাইনোসরের মতো একটা চেহারা আছে। ওরা যখন ফিজিক্যাল, ওদের অ্যাকচুয়াল চেহারাটা যখন ফিজিক্যাল আমরা দেখতে পাই যদি, তখন ওদের দেখলে আমাদের ভয় লাগবে, কারণ ওরা ইয়ে কুমিরের মতো দেখতে কিছুটা, সো ডাইনোসর বা কুমিরের মতো। হ্যাঁ, এখন কথা হচ্ছে যে ওই রকম চেহারা কিন্তু আগে নর্মালি ওরা রাস্তাঘাটে ঘুরতো অ্যাটলান্টিক সভ্যতায়। আমার জানার মতে আমি যা বুঝি যে যেরকম আমাদের ওই যে পিরামিডের ভিতরে যে হায়ারোগ্লিফিকগুলো আছে, ওগুলোতে কিন্তু এরকম ফেসটা কুমিরের মতো এরকম অনেক ছবি আছে, বুঝছো? সো ওগুলো ওখান থেকে আসছে। কিন্তু তখন তো ওদেরকে দেখলেই আমরা চিনতে পারতাম যে এটা তো মানুষ না, এটা অন্য কিছু। দে হ্যাড এ ডিফারেন্ট কন্ট্রোল সিস্টেম ব্যাক দেন। এখন যেটা হয়েছে যে এখন ওইটা ওরা চেঞ্জ করে ফেলছে। এখন ওরা লুকায় লুকায় করে, মানে ওরা বুঝতে দেয় না যে পৃথিবীতে মানুষ ছাড়া আর কেউ কন্ট্রোল করতেছে। সো দ্যাট ইজ দ্য ট্রিক, যার জন্যে আমরা বিশ্বাসই করতে পারি না যে ইটি নামে কিছু আছে। কিন্তু ট্রুথ ইজ পৃথিবীতে হাজার হাজার ইটি আছে যারা দেখতে এক্স্যাক্টলি মানুষের মতো। ডিফারেন্সটা কি? ডিফারেন্সটা হচ্ছে ওদের কনসিয়াসনেস। আমরা যেরকম আমাদেরকে ধর্ম বিশ্বাসটা দিয়ে দিছে, ওরা কি দিছে, ওরা কিন্তু এগুলি মানে না, বিকজ দে নো যে এগুলো তো আমাদের বানানো। দ্যাটস এ প্রবলেম। ঠিক আছে, এটা নিয়ে আমরা একটু কম বলি। কথা হচ্ছে যে ইটি কিন্তু ওরা কিন্তু কিছু মানে না। ওদের ধর্ম হচ্ছে গিয়া লুসিফার আমাদের গড, এবং সেটাও ওরা ধর্ম হিসেবে দেখে কিনা আমি শিওর না, বাট দ্যাট ইজ দ্য ডিফারেন্ট। এখন এটা একটা খুবই ইম্পর্টেন্ট বুঝার বিষয় যে পৃথিবীতে অনেক মানুষ আছে, কয়েক হাজার অ্যাটলিস্ট, মেবি কয়েক লক্ষ, যারা মানুষই। এটা কিন্তু মানে মাথায় ঢুকানোই। আচ্ছা ঠিক আছে, এই যে তারা রেপটিলিয়ান বা হাইব্রিডস, রেপটিলিয়ান হাইব্রিডস, মানে উন্নত প্রযুক্তিতে যে হাইব্রিড না হলে আমাদের সাথে তো চেহারা মিলবে না, চেহারা মিলাইছে বা হ্যাঁ। একের পর এক কি করে মানুষ বিয়ে করে বা এইভাবে ঘটনা ঘটে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে কোনো কি ওয়ে নাই যে একজন মানুষ আর একজন পার্থক্য, মানে আমি কোনো বই কি আছে যেটাতে আছে? আমি মানে আমাদের মতো সাধারণ গ্রেডের মানুষের কোনো সুযোগ আছে সেখানে বুঝার বোঝার যে সে মানুষ না, সে একজন রেপটিলিয়ান বা সে একজন অন্য গ্রহ থেকে আসছে, যেহেতু তারা আমার চেহারা সব কিছুতেই নেই, সেক্ষেত্রে আমি কি কোনো ওয়ে আছে আমার? আমি যতদূর জানি যে তোমার অবজারভেশনাল কিছু, আমি যদি জানি যে মানে কিছু বিহেভিয়ার কিছু ডিফারেন্স আছে, যেমন এদের আবার মরালিটি বা কম্প্যাশন, মানে মায়া দয়া বলে কিছু নাই, মানে কিরকম খুবই নির্দয় টাইপের লোক, চামার টাইপ, বাংলায় যেটা চামার হ্যাঁ বলা হয়। হ্যাঁ, মানে ওইটাই। সো ওইভাবে ক্লিয়ারলি আমাদের সাধারণ যাদের আমাদের হায়ার কনসিয়াসনেস নাই বা সাইকিক পাওয়ার যাদের নাই, তাদের জন্য একটু ডিফিকাল্টি ওইভাবে ধরা। আচ্ছা, তাহলে আমাদের আমরা যদি চাই যে আমরা একজন রেপটিলিয়ান চিনতে চাই, সেক্ষেত্রে আমাদের কি করা? সেক্ষেত্রে আমরা যেমন, আমি একটু বলি তোমাকে, পলিটিক্যালি কিছু লোককে আইডেন্টিফাই করা খুব ইজি। যেমন হেনরি কিসিঞ্জার, হ্যাঁ, এর সম্পর্কে বই আছে যে হি ইজ এ অ্যাকচুয়ালি শেপ শিফটিং রেপটিলিয়ান। শেপ শিফটিং মানে হচ্ছে যে মানুষের চেহারাও ধরতে পারে, আবার রেপটিলিয়ান কুমিরের মতো চেহারাটাও ধরতে পারে, দুটাই হয়, এবং চেঞ্জ করতে পারে। সো এইটা ওরা করতে চায় না পাবলিকলি, অবভিয়াসলি এটা করলে সমস্যা হবে। এখন কথা হচ্ছে যে অনেকে বিশ্বাসও করে না যে এটা সম্ভব, কিন্তু আবার মোস্ট লাইকলি আমার ধারণা যে ইটস দেয়ার, কিন্তু খুবই রেয়ারলি, এবং ওরা খুব গোপন রাখে। এখন কথা হলো যে হেনরি কিসিঞ্জারের কথা বলছি, রাইট? হেনরি কিসিঞ্জার হচ্ছে সেই ব্যক্তি যে 74 সালে বাংলাদেশে দুর্ভিক্ষটা ঘটাইছে। গমের জাহাজটা, হ্যাঁ, গমের জাহাজটা বাংলাদেশের জন্য পাঠাইছিল ইউএস গভর্নমেন্ট। যে কোনো কারণেই হোক, ইন্দিরার সাথে তার কোনো একটা জায়গায় মিলেনি, সেই কারণে সে জাহাজটা, বাংলাদেশের লোক মরে যাচ্ছে না খেয়ে, তারপরেও সে জাহাজটা আসতে দেয় না, বলছে যে না, সেন্ড ইট ব্যাক। সো এখন এইটা তো কোনো মানে মানবিকতার এগেনস্টে গেছে জিনিসটা, এটা রেপটিলিয়ানের পক্ষেই সম্ভব এরকম করা, কারণ বাংলাদেশের লাখ লাখ লোক মারা যাচ্ছে। জাহাজটা কিন্তু রওনা দিচ্ছে বাংলাদেশের উদ্দেশ্যে, সেই জাহাজটাকে ওরা হেনরি কিসিঞ্জার ওটারে বলছে যে না, ভিটো দিচ্ছে, না এটা দিতে হবে না, স্টপ। সো দ্যাটস ভেরি অমানবিক। দিস ইজ দ্য টিপিক্যাল রেপটিলিয়ান বিহেভিয়ার, কারণ ওদের কোনো মা ধরা নেই। না এইরকম ঘটনা তাহলে তো আমাদের বাংলাদেশে যেমন গার্মেন্টসদের মালিক, হ্যাঁ, তারাও তো রেপটিলিয়ান তাহলে মনে হয়, যে কারণ তারা যে অবশ্যই আছে। অমানবিক করে, ঈদের দিনও আমরা দেখলাম, তো সেক্ষেত্রে তো তাদেরও মনে হয় যে তারাও রেপটিলিয়ান হতে পারে না? আছে তো, অবশ্যই আছে, কারণ হচ্ছে যে ওরা পুরো পৃথিবীটাই ইনফিলট্রেট করছে। মানে ওদের ব্লাড থাকতেই পারে, এটা হ্যাঁ, এমন কিছু। এবং থাকতেই পারে না, ওরা কিন্তু
মানুষের থেকে অনেক বেশি ইন্টেলিজেন্ট হওয়ার কারণে ওরা কিন্তু খুব সিস্টেমেটিকভাবে কাজ করে এবং ওরা খুব স্লো কাজ করে, যাতে বোঝা না যায় ওরা কী করছে। আমি কেন বলি, কারণ হচ্ছে যে ওদের একটা টেকনোলজি আছে যে একটা বডি আমি নিয়ে রেপটিলিয়ান, আমি একটা হিউম্যান বডি নিয়ে আমার বয়স 85 বছর হয়ে গেছে, তখন আমার বডিটা একদম বুড়া হয়ে গেছে, তখন আমি ওটা ফেলে দিয়ে আরেকটা বডি নিয়ে নিতে পারবো ইয়াং। কিন্তু আমি কিন্তু ওই পার্সনটাই, এবং আমার মেমোরিও সব রয়ে গেছে যে আমি কয়েকদিন আগে আরেকটা বডিতে ছিলাম, এখন আমি আরেকটা বডি, জাস্ট বডিটা চেঞ্জ করে আমি এখন ইয়াং পার্সন হয়ে গেছি। সো এই টেকনোলজিগুলি কিন্তু ওদের আছে, সবার না, এগুলো খুব টপ লেভেলে যারা আছে তারা এগুলো ইজিলি অ্যাক্সেস করতে পারে। এখন কথা হচ্ছে যে 10 জন লোকেরা যদি এই ক্ষমতা থাকে, 10 জন লোক যদি 1000 বছর বেঁচে থাকে, তাহলে তুমি খালি চিন্তা করো যে তারা কোন লেভেলে প্রোগ্রামিংটা করতে পারবে। এর সাথে আরও অ্যাড করো যে ওরা 5th ডিমেনশন বা 4th ডিমেনশনটা হচ্ছে গিয়া 3rd ডিমেনশনের থেকে উপরে, যার জন্য ওরা যেটা আমরা থার্ড ডিমেনশন আছে, আমরা থার্ড ডিমেনশন, এটা একটু জানাতে হবে রাইট। আচ্ছা হ্যাঁ, আমাদের ডিমেনশনটা যে ফিজিক্যাল ডিমেনশন, যেটা আমরা দেখতে পাই ছুঁতে পারি, এটাকে 3rd ডিমেনশন বলে, এটা মোটামুটি সবাই জানে। এখন কথা হচ্ছে যে 4th ডিমেনশনের যে বা 5th ডিমেনশনে যার অ্যাক্সেস আছে, সে কিন্তু ফিউচার এবং পাস্ট দুটোই দেখতে পায়। এখন এইটা একটা বিশাল অ্যাডভান্টেজ, তাই না? এখন আমি যদি জানতে পারি যে এই লোকটা আগামী বছরে গিয়া মানুষের জ্ঞানটাকে আগায় দেওয়ার জন্য একটা কিছু করে ফেলবে, একটা সায়েন্টিফিক ডিসকাভারি করবে, যেটা দিয়ে মানুষ অনেক দূর আগায় যাবে। এখন আমি তাহলে 1 বছর আগেই আমি জিনিসটা জেনে ফেললাম, তখন আমি কি করব? আমি 1 বছর পিছনে এসে ওই লোকটাকে এমনভাবে ম্যানিপুলেট করবো যাতে ওই লোকটা ওই ডিসকাভারিটা করতেই না পারে। দ্যাটস এক্স্যাক্টলি হোয়াট দে ডু। এটা একটা ক্যাপাবিলিটি ওদের আছে, যেটার সাথে ফাইট করা আমাদের জন্য খুব ডিফিকাল্ট, যার জন্য আমাদের সায়েন্টিফিক প্রোগ্রেস খুব কম। কিন্তু যেটা হচ্ছে সেটা কিন্তু ওরা চাচ্ছে বলে হচ্ছে। যেমন আমাদের মোবাইল ফোন, আইপ্যাড, এগুলো বেশ অ্যাডভান্সড। তার কারণ হচ্ছে যে ওরা এগুলি আমাদেরকে দিচ্ছে। কেন দিচ্ছে? বিকজ এগুলো দিলে ওদের না, হ্যাঁ, আমরা ওদের নিয়ন্ত্রণ, আমাদেরকে ওরা ট্র্যাক করতে পারে। কারণ আমাদের ক্যামেরাগুলো হচ্ছে 2-ওয়ে ক্যামেরা। তুমি আমাদের সেলফোনে যে একটা ক্যামেরা থাকে, ওই ক্যামেরাটা ওরা যে কোনো সময় অন করতে পারে। সো দে ক্যান ফাইন্ড আস এনিওয়্যার। হ্যাঁ, আমার পকেটে একটা মোবাইল ফোন থাকলে দে অলওয়েজ নো যে আমি কোথায় আছি। এবং এটা যেহেতু আমরা ওদের স্লেভ, কাজে ওদের সারাক্ষণ ওরা চায় যে কে কী করতেছে সব কিছু ওদের নখদর্পণে থাকবে। যেমন ফেসবুকটা এই জন্য ওরা আমাদেরকে দিচ্ছে, যে ফেসবুক কিন্তু সারাক্ষণ আমাদের ডেটা, আমরা এই যে হাজার হাজার পোস্ট দিচ্ছি, এই ডেটাগুলো যতগুলো পোস্ট দিচ্ছি, জোক হোক, ছবি হোক, সেলফি হোক, যাই হোক, এগুলো কিন্তু সব ওরা সেভ করে রাখতেছে। এবং 1 বছর সেভ করার পরে একটা এআই সিস্টেম, মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কম্পিউটার, মোটামুটি প্রেডিক্ট করতে পারবে যে আমি কালকে সকালে ঘুম থেকে কয়টার সময় উঠবো, কী করব, কয়টা পোস্ট দিব, হ্যাঁ, কোথায় যাব, কোন কোন লোককে ফোন করব, কি করব। এটা প্রেডিক্ট করা এমন কোনো কঠিন না ফেসবুকের সফটওয়্যার। হ্যাঁ, সো দ্যাটস হোয়াট দে ডু। তাহলে কী করবে? ওরা জানবে যে আমি কয়টা শার্ট কিনবো, কয়টা দামের জুতা কিনবো, সবই ওরা আগে থেকে বুঝতে পারতেছে। সো ইটস ম্যাক্সিমাম, মানে আমাকে ওরা ইজিলি, আমাকে কনজিউমার হিসেবে ওদেরকে কন্ট্রোল করা খুব ইজি, বুঝছো ব্যাপারটা? কারণ ওরা আগেই বুঝতেছে যে কয়টা শার্ট সেল হবে, এই লোকটা কী কিনবে, হ্যাঁ, কোথায় যাবে, এ কী চায়, ওকে কী খাওয়ানো উচিত, হ্যাঁ, এরকম আর কি। সো এই লেভেলে কন্ট্রোলটা নিয়ে গেছে। সো এখন আমরা কিন্তু ওই কন্ট্রোলটার ভিতরে আছি, এবং প্রত্যেক দিন ওরা অ্যাডভান্স করতেছে এবং আমরা আরও ধরা খাচ্ছি। হ্যাঁ, সো এখন ওইটা আমরা ভাবতেছি যে আমরা প্রযুক্তিতে অনেক আগে হ্যাঁ, যাচ্ছি, এক্স্যাক্টলি। কিন্তু আমরা আগায় সবাই যাচ্ছি কত না, আমরা দাম ঠিক দিয়ে, ধরা খাইতেছি। হ্যাঁ, কত দাম দিয়ে স্মার্টফোনগুলো কিনতেছি, কিন্তু কিনে লাভটা কী হচ্ছে যে আমার গলায় আমি একটা কলার পরা দিচ্ছি যে আমি এখন একটা পোশাক কিনব। হ্যাঁ, দ্যাটস হোয়াট আই এম ডুইং উইদাউট আন্ডারস্ট্যান্ডিং। আমরা বিরাট বিরাট স্ক্রিনের টিভি কিনে আনতেছি, এবং এই টিভিগুলোর প্রত্যেকটা ক্যামেরায় কিন্তু 2-ওয়ে, ওরা দেখতে পায় যে বাসার ভিতরে চাইলে দেখতে পারে যে কী করতেছি, যে কোনো সময় ওরা দেখতে পাবে। তো এরকম আর কি। সো তো মানে এইটা বুঝতে আমাদের একটু কষ্ট হয়, যেহেতু আমরা কোনো দিন এগুলি শুনি নাই, সেই জন্য আমাদের বাংলাদেশের লোকের পার্টিকুলারলি ওই যে দাঁত খেলায়, হ্যাঁ, বুঝতেই, মানে অ্যাকসেপ্টই করতে পারে না যে এই লেভেলে টেকনোলজি আছে, এবং আমাদেরকে সার্ভেলেন্সের মধ্যে রাখা হয়েছে, এবং আমাদেরকে আমাদের বাংলাদেশের মানুষ একটু উচ্চ শ্রেণীর জ্ঞানী, এই কারণে কিছুটা সমস্যা হয়, এরকম ছোট মাপের কথাবার্তা নিতে একটু ঝামেলা হয়। তারপরে আমাদের সেলফোনের কথাটা একটু বলে দিই, হ্যাঁ, বলেন। যে সেলফোন এবং পানি, একটু সেলফোনের টাওয়ার সম্পর্কে, ওটা হ্যাঁ, মানে সেলফোনের টাওয়ার প্লাস ওয়াইফাই, এই দুইটা আমাদের জন্য খুবই ক্ষতিকর।
যদিও এটা ক্ষতিকর হওয়ার কোনো দরকার ছিল না, কিন্তু এটা ইচ্ছাকৃতভাবে ওরা ওই ফ্রিকোয়েন্সিটাই চুজ করে যেটা আমাদের ব্রেনকে স্লো করে দেয়, ব্রেনকে এফেক্ট করে এবং ক্যান্সার তৈরি করে। সো আমরা এটা একদিনে হয় না, মানে অনেক বছর ধরে থাকতে থাকতে আস্তে আস্তে জিনিসটা আমাদেরকে ক্ষতি করছে, মানে আমাদের বুদ্ধি কমে যাচ্ছে, আমাদের এনার্জি ড্রেন হয়ে যাচ্ছে, এবং আমরা মানে বুঝতে পারছি জিনিসটা এত স্লো হয় যে আমি যে আজকে যে আমার আইকিউ হয়তো আছে 100, এখন 5 বছর পর আমার আইকিউ হয়তো 50-এ নেমে যাবে, কিন্তু আমি কিন্তু বুঝতে পারবো না, কারণ স্লোলি হবে জিনিসটা। আমি ভাববো যে আমি যে চালাচ্ছিলাম সেই চালাকি আছে, কিন্তু 5 বছর পরে আমি হয়তো একটা ছাগলে পরিণত হবো, বুঝছি, কিন্তু স্লোলি হবে জিনিসটা। এবং যেহেতু এটা সবার একসাথে আস্তে আস্তে হচ্ছে, তো আমরা কেউই কিন্তু ধরতে পারতেছি না। যেমন অলরেডি যেটা হয়েছে যে বাংলাদেশে ইকোনমিক সিচুয়েশন, পলিটিক্যাল সিচুয়েশন, তারপরে এই মানুষ খুন টুন হচ্ছে, হ্যাঁ, কেউ কিছু বলে না, হ্যাঁ, কোনো বিচার নাই, কিচ্ছু নাই, কোনো মানে খালি মানে করাপশন, কিন্তু কেউ কিছু বলে না, সবাই খুব চুপচাপ। এই আওয়ামী লীগের এগেনস্টে একটা কথা বললে সবাই বলে এই থামো থামো থামো, এই তোমার জানটা আগে বাঁচাও, কথা পরে বলো, এই চলতেছে। হ্যাঁ, তো এভাবে তো আসলে দুনিয়া চলে না, দিস ইজ ভেরি স্টুপিড। সো এগুলো আসলে মানে কোইন্সিডেন্স না, এগুলো ডিজাইন করা। হ্যাঁ, তো এখন এগুলো সব ব্যাড নিউজ, সো আমরা একটু গুড নিউজ দিই। সো কথা হচ্ছে যে অবভিয়াসলি ওই নেগেটিভ ইটিরা ফ্রিমেসনদেরকে ওদের চামচা হিসেবে ইউজ করে। এই ফ্রিমেসনের বা ইলুমিনাটি যে গ্রুপগুলি আছে আর সিক্রেট সোসাইটি, এগুলা হচ্ছে গিয়া আমাদের শ্যাডো গভর্নমেন্ট, পৃথিবীর শ্যাডো গভর্নমেন্ট, কারণ এরা মানে পুরো পৃথিবীতেই মোটামুটি একসাথে কাজ করে অনেকগুলো গ্রুপ মিলে। সো এদের কোনো দেশ নাই, এরা কোনো দেশ নিয়ে মাথা ঘামায় না। যেমন আমেরিকার মতো দেশকে ওরা টুইন টাওয়ারটা ক্র্যাশ করে দিল, কারণ আমেরিকানরাই তো ফ্রিমেসন সব থেকে বেশি, তারপরেও কিন্তু আমেরিকাতেই ক্র্যাশটা করছে, আমেরিকান লোকই মারা গেছে। এ থেকে ক্লিয়ারলি বোঝা যায় যে এরা আসলে কোনো দেশের লোককেই সাপোর্ট দেয় না, এদের কোনো দেশ কিছু নাই, এরা শুধু টাকা বুঝে এবং কন্ট্রোলটা বুঝে, এরা খুব পাওয়ার হাঙ্গ্রি এবং সাইকোপ্যাথিক। হ্যাঁ, সো এখন যেটা হচ্ছে যে আমরা আস্তে আস্তে একটু আমাদের বোঝা দরকার হয়ে পড়ছে যে পৃথিবীতে মানুষ ছাড়া মানুষরূপী ইটি আছে। এটা কিন্তু আমি নিজেও খুব বেশি আগে জানি না, আস্তে আস্তে পড়তে পড়তে জিনিসটা বুঝতে পারছি। হ্যাঁ, সো আই গেস এটুকুই থাকে। আর আরও কিছু কথা আছে। আমাদের মাঝে আজকে দুইজন গেস্ট আছে, আমি প্রথম থেকেই বলছি, একজন দৃশ্যমান আর একজন অদৃশ্যমান, দুইজন দুই গ্রহ থেকে আসছে। একজন এখানে বসে আছে, এতক্ষণ লাইট অফ করতেছিল, সে বেশ কয়েকদিন ধরে আমাদের এই সদর দপ্তরে হানা দিছে, কিছু করতে গেলে লাইট অফ করে দেয়। আর উনি আসছেন মঙ্গল গ্রহ থেকে, আপনারা দেখতে পাচ্ছেন না ওনারে। আর একজন আছে, সে বাংলাদেশ নামক গ্রহ থেকে আসছে, যে আছে আপনাদের ঠিক পিছনে, তাকেও দেখতে পাচ্ছেন না আপনারা। হ্যাঁ, তো সে আপনাদেরকে ফ্রিমেসন সম্পর্কে টুকটাক একটু বলবে, এবং ড্রাকো রেপ্টিলিয়ান সম্পর্কেও তার নিজস্ব মতবাদ, যেটা সে ধারণা করে যে এই ফ্রিমেসন, ড্রাকো রেপ্টিলিয়ান বা এগুলো দিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধের মতো একটা সুযোগ নেওয়ার চেষ্টা আছে। এই ব্যাপারে সে কিছু বলতে চাচ্ছে একটু। উনি বাংলাদেশ নামক গ্রহ থেকে আসছেন। অ্যাকচুয়ালি বলতে গেলে ফ্রিমেসনের ব্যাপারটা আমি যতটুকু পড়েছি তার সাথে আমি একটা নতুন কনসেপ্টের সাথে পরিচিত হলাম, যেটা ড্রাকো রেপ্টেলিয়ান, নীলদা যেটা বললেন। আমি এই কনসেপ্টটা সম্পর্কে খুব বেশি আগে থেকে পড়ি নাই, বা এই ব্যাপারটা সম্পর্কে আমি পুরোপুরি ক্লিয়ার না। আমি জানার চেষ্টা করছি। আর ফ্রিমেসনের সম্পর্কে আমি যতটুকু পড়েছি সে ব্যাপারে বলা যায় যে আমি কিছু সিক্রেট প্রজেক্টের ব্যাপারে পড়েছিলাম, লাইক জিএমও, জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম, এক্স্যাক্টলি, দেন হার্প, আর HAARP, ওয়েদার মডিফিকেশনস, হ্যাঁ, হার্ডওয়্যার। আমি মোটামুটি এভাবে ভাবছিলাম যে হার্পটা তো মোটামুটি অনেকে জানে, যে বলা হয়ে থাকে যে এটা ভূমিকম্প বা ওয়েদার চেঞ্জিং এর জন্য ব্যবহার করা হয়ে থাকে। এটা অলসো এই মাইন্ড কন্ট্রোল ডিভাইস, এটা অনেকে জানে না। এটা দিয়ে এই ওয়েদার কন্ট্রোল ওয়েপনটা দিয়েই আমাদের মাইন্ড কন্ট্রোল অলসো করা যায়। আচ্ছা, ওটা আরেকটা অ্যাসপেক্ট। হ্যাঁ, ঠিক আছে, বল। এখন নীলদা, তো আমি যেটা জানতাম যে জিএমও, জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম ব্যাপারটা বিভিন্ন ধরনের অর্গানিজমের শেপে বানানো হচ্ছে। নীলদার সাথে নতুন পরিচয় হলো, নতুন নীলদা বলছেন যে ড্রাকো রেপ্টিলিয়ান একটা নতুন দিগন্ত খুলে গেল। এখন হয়তো নতুন করে ভাবার এখন অনেক সুযোগ আছে, নতুন করে ভাবতে হবে, কোনো সম্ভাবনাকে এড়িয়ে দিলে সত্য জানা যায় না। মানে এটাকে বলে কন্টেম্পট বিফোর ইভ্যালুয়েশন, মানে ইনভেস্টিগেশন করার আগেই যদি আমি জিনিসটাকে বলি এটা ভুয়া, এটা কিন্তু ঠিক না। হ্যাঁ,
আগে একটু পড়ে তারপরে বুঝে তারপরে বাদ দেওয়া যেতে পারে, না এটা পড়ছি বুঝছি কিন্তু এটা ভুয়া। হ্যাঁ, সেটাই বলতে চাচ্ছি যে যারা শুনছেন আপনারা ধার্মিক হতে পারেন, আস্তিক নাস্তিক বা যেই হন, একটা নতুন ব্যাপার যখন আসলো এর পেছনে অবশ্যই দীর্ঘদিনের রিসার্চ রয়েছে। তো সবারই আপনি পছন্দ করেন বা না করেন সেটা কোনো ব্যাপার না, এর দ্বারা সত্য বা মিথ্যা কিছুই আসা যায় না, সব কিছু সম্পর্কে জানার চেষ্টা করা উচিত। হ্যাঁ সেটাই, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। তো আজকে নিশ্চয়ই আপনাদের অনেক মজার দুইটা জিনিস উপহার দিলাম। আর একজনের আমি অনেক রিকোয়েস্ট করছি, সে কথা বলতে চাইতেছে না, সে খুব লজ্জা পায়। আর বাংলাদেশে সে বারবার আমার কানে কানে একটা কথাই বলতেছে যে বাংলাদেশের মানুষ অনেক জ্ঞানী, এদের সামনে কথা বলতে আমার খুব লজ্জা লাগে, তারা ভুল ধরবে বারবার। এবং খুব ভয়াবহ, সে আরও জিনিস ভয় পায় যে তার জানের মায়া আছে। এই জন্য আমি হুমকি দেওয়ার পর লাইট অফ করা বন্ধ করে এসে এখানে বসে চুপচাপ আপনাদের দেখতেছে, কর্মকাণ্ড দেখতেছে। তো অন্য গ্রহের একটা প্রাণী যেহেতু আপনাদের ভয় পায়, মনে হয় একটু চেঞ্জ হওয়া দরকার আমাদের। তো আজকে এই পর্যন্তই, বিদায়। আর একদিন অন্য গ্রহের অন্য আরও কাউকে নিয়ে আপনাদের সামনে হাজির হবে। ধন্যবাদ।